বাকি অংশগুলো যখন পুনরায় আবার বাড়ি ফিরে যেতে চাইছে, মানে আয়ার রশ্মিটা বাকিটা, তখন কিছু দুষ্টু লোক, যেমন আগের দিনে বাংলা সিনেমায় যে নায়িকা যাচ্ছে না, যাচ্ছে গাড়ি করে নায়কের সঙ্গে, চলে আসে, এসে গেছি ফুলটুসি, আমি এইখানে, এবার তুমি আমার কবল থেকে কোথায় যাবে। হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অর্গো অ্যান্ড সোমোস ক্লাসেস, দ্য হার্ট অফ লার্নিং। তো চলে এসেছি আজকে একটা নতুন ক্লাস নিয়ে, যেটা হচ্ছে ক্লাস 10-এর একটা ক্লাস, ভৌত বিজ্ঞানের। চ্যাপ্টারটার নাম হচ্ছে যে পরিবেশের জন্য ভাবনা। খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, যেটা আসন্ন মাধ্যমিকে তোমাদের খুব ইম্পর্টেন্ট। তো ভালো করে দেখবে, ভালো করে শুনবে, আশা করছি তোমরা খুব ভালোভাবেই সেটা বুঝতে পারবে, যেভাবে আমি বুঝিয়ে দেবো তোমাদের। তো খুব মনোযোগ সহকারে দেখবে, আর ইম্পর্টেন্ট যে সমস্ত নোটগুলো থাকবে সেগুলো অবশ্যই খাতায় যেন লিখে নেবে। তো চলো শুরু করা যাক আজকের প্রথম চ্যাপ্টার, ক্লাস 10-এর পরিবেশের জন্য ভাবনা। তো পরিবেশ জিনিসটা কি? এই পরিবেশ সম্পর্কে আমরা ধারণা আগের ক্লাসে পেয়েছিলাম যে পরিবেশ তৈরি হয় দুটো উপাদানের সমন্বয়ে, একটা হচ্ছে যে সজীব উপাদান, আর একটা হচ্ছে যে জড় উপাদান। সজীব মানে কি? যারা জীবন্ত, যেমন আমরা, গাছপালা, বিভিন্ন পশু পাখি, কীটপতঙ্গ, এরা সব হচ্ছে সজীবের মধ্যে পড়ছে। আর জড় কারা? যে জড়ের মধ্যে মাটি, জল, বাতাস, যাদের কোনো নিজস্ব কোনো অস্তিত্ব নেই, প্রাণ নেই, তাদেরকে বলা হচ্ছে যে জড় উপাদান। তাহলে এই দুটো উপাদানের সমন্বয়ে গঠিত হয়েছে আমাদের চারপাশের পরিবেশ। তো আমরা যদি ছাদের ওপরে যাই, বাড়ির ছাদে দিয়ে যদি ওপরের দিকে তাকাই, তাহলে কি দেখতে পাবো? চারপাশটা মনে হবে সাদা, একদম পুরো একদম সাদা ধু ধু করছে, নাকি? মনে হবে যেন কে একটা চাদর বিছিয়ে রেখে দিয়েছে, একটা অদৃশ্য চাদর উপরের দিকে বেছানো আছে। তো এই যে অদৃশ্য চাদর যেটা আমরা উপর থেকে দেখতে পাই, সেটাকে বলা হচ্ছে বায়ুমণ্ডল। সেটাকে বলা হচ্ছে বায়ুমণ্ডল। আমাদের মাটি থেকে, আমাদের যে মাটি, সেই মাটি থেকে হচ্ছে যে 1600 কিমি ওপরে অবস্থিত, 1600 কিমি ওপরে অবস্থিত এই গ্যাসের চাদরটা। আমাদের এটা হচ্ছে আমাদের ভূপৃষ্ঠ, এটা হচ্ছে আমাদের মাটি, ঠিক আছে? এই মাটি থেকে 1600 কিমি ওপরে যে অবস্থিত যে স্তরটা, সেটা কি বলা হচ্ছে যে আমাদের কি? সেটাকে বলা হচ্ছে বায়ুমণ্ডল। সেটাকে বলা হচ্ছে কি মণ্ডল? বায়ুমণ্ডল, ঠিক আছে? তাহলে মাটি থেকে 1600 কিমি ওপরে যে অদৃশ্য গ্যাসের চাদরটা দেখতে পাচ্ছি আমরা, সেটাকে বলা হচ্ছে কি? বায়ুমণ্ডল। তো এই বায়ুমণ্ডলের মধ্যে বিভিন্ন গ্যাস তো আছে, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, কার্বন ডাই অক্সাইড, আর্গন, নিয়ন, এছাড়া জলীয় বাষ্প, এই সমস্ত কিছু তো আছেই, ঠিক আছে? তো আর এই বায়ুমণ্ডল কি করছে? ভূপৃষ্ঠের মধ্যে যে উষ্ণতা, সেটাকে নিয়ন্ত্রণ করছে। এছাড়া সূর্য থেকে আগত একটা ক্ষতিকারক রশ্মি, যেটা নাম হচ্ছে ইউভি রে বা অতিবেগুনি রশ্মি, সেটার প্রভাব থেকে আমাদের জীবজগৎকে রক্ষা করছে। এবারে এই বায়ুমণ্ডলে যত উপরে যাওয়া যায়, ঠিক আছে, তাহলে এই বায়ুমণ্ডলের উচ্চতা এবং উষ্ণতার উপর ভিত্তি করে মোট কিছু স্তরে ভাগ করা হয়। বায়ুমণ্ডলকে উচ্চতা এবং উষ্ণতার উপর ভিত্তি করে কিছু স্তরে ভাগ করা হয়। সেই স্তরগুলো নিয়ে আজকে আমাদের প্রথম টপিক আছে, বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর। তো আমাদের উচ্চতা এবং উষ্ণতার উপর ভিত্তি করে যে বায়ুমণ্ডলের যে স্তরগুলো তোমাদের বলা হলো, যেটা মেনলি 5টা স্তর আছে, এছাড়া এখানে আর একটা দেওয়া আছে। তো প্রথম যে স্তর বায়ুমণ্ডলে আমাদের, সেটা সেই বায়ুমণ্ডলের স্তরটার নাম হচ্ছে, প্রথম স্তরটা হচ্ছে যে ট্রপোস্ফিয়ার, যেটা আমাদের ভূপৃষ্ঠ থেকে 18 কিমি ওপরে অবস্থিত। 15 থেকে 18 কিমি ওপরে অবস্থিত প্রথম স্তরটার নাম হচ্ছে ট্রপোস্ফিয়ার, ঠিক আছে? তো এই স্তরে কি হয়? এই স্তর হচ্ছে খুবই রাগী, এই স্তরটা হচ্ছে খুবই রাগী, কারণ এই অঞ্চলে ঝড় বৃষ্টি, বিভিন্ন বজ্রপাত এখানে বেশি হয়। তাই জন্য এর একটা নাম হচ্ছে যে ক্ষুব্ধ মণ্ডল। ক্ষুব্ধ মণ্ডল, তাই জন্য এর একটা নাম হচ্ছে যে ক্ষুব্ধ মণ্ডল, সবসময় রেগে থাকে। আর এই যে স্তর আছে ট্রপোস্ফিয়ারে, এর যত উপরের দিকে যাওয়া যায় তত উষ্ণতাটা কমতে থাকে। এর যত উপরের দিকে যাওয়া যায় উষ্ণতা কমতে থাকে। এবার তোমাদের কোশ্চেন হবে যে কেন স্যার উষ্ণতা কেন কমবে? তো দেখো, যে আমাদের তাপের উৎস হচ্ছে কি? ভূপৃষ্ঠ। আর এটা কি? ভূপৃষ্ঠ থেকে উপরে অবস্থিত, ভূপৃষ্ঠ থেকে
ওপরে অবস্থিত, আমাদের তাপের উৎস হচ্ছে যে ভূপৃষ্ঠ। তো যত উপরের দিকে যাওয়া যায় তাপটা তত কি হতে থাকে, পাতলা হতে থাকে, তত কমতে থাকে। এছাড়া যে জলীয় বাষ্প, কার্বন ডাই অক্সাইড, ধূলিকণা এসবের পরিমাণও আস্তে আস্তে কমতে থাকছে, কারণ যেহেতু উপরের দিকে অবস্থিত। তো এই এই সমস্ত ধূলিকণা, কার্বন ডাই অক্সাইড, তারপরে জলীয় বাষ্প, এরা তাপকে ধরে রাখে। যখন উপরের দিকে উঠতে থাকছে তখন তাপটাও আস্তে আস্তে কি হতে থাকছে, কমতে থাকছে। তো তাই জন্য এই টপোস্ফিয়ারে যত উপরের দিকে যাওয়া যায় তত উষ্ণতা কমে, যেহেতু তাপটা ধরে রাখতে পারে না তার জন্য। তো প্রথম স্তরটার নাম হচ্ছে টপোস্ফিয়ার, যেটা 18 কিমি উপরে অবস্থিত, এবং একে বলা হচ্ছে ক্ষুব্ধমণ্ডল। আর এই যে পরের যে দ্বিতীয় স্তরটা, সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। এই টপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ারের ঠিক একদম মানে স্ট্র্যাটোস্ফিয়ারের ঠিক একদম গোড়ার দিকে একটা অঞ্চল আছে যেখানে উষ্ণতাটা একদম কোনো পরিবর্তন হয় না। টপোস্ফিয়ারের একদম শেষের সীমানায় উষ্ণতার কোনো, যত উপরের দিকে যাওয়া যায় তত উষ্ণতার কোনো পরিবর্তন হয় না একটা জায়গায়, সেটাকে বলা হচ্ছে ট্রপোপজ। সেটাকে বলা হচ্ছে ট্রপোপজ, ট্রপোপজ। ঠিক আছে, তাহলে আমাদের সব বায়ুমণ্ডলের প্রথম যে স্তর সেটা হচ্ছে টপোস্ফিয়ার, যেটা 18 কিমি উপরে অবস্থিত, যেটা আমাদের বায়ুমণ্ডল থেকে 18 কিমি উপরে অবস্থিত। আর সাধারণত এই স্তরকে বলা হয় ক্ষুব্ধমণ্ডল। আর এই স্তরে যত উপর দিকে যায় তত উষ্ণতা কমতে থাকে, কারণ আমাদের এটা ভূপৃষ্ঠের, এর থেকে ভূপৃষ্ঠ অনেক নিচে আছে, তো ভূপৃষ্ঠের মধ্যেই তাপটা জমা থাকে। কিন্তু যেহেতু ভূপৃষ্ঠের উপর দিকে উঠতে থাকছে, তাই জন্য তাপটাও আস্তে আস্তে পাতলা হতে থাকছে, তাই জন্য উচ্চতা বৃদ্ধির সাথে সাথে এই স্তরে উষ্ণতা কমতে থাকে। এবারে যে স্তর সেটা হচ্ছে যে দ্বিতীয়, সেটা হচ্ছে যে স্ট্র্যাটোস্ফিয়ার। পরবর্তী যে স্তর সেটা হচ্ছে যে স্ট্র্যাটোস্ফিয়ার। এটা হচ্ছে যে আমাদের 18 থেকে 50 কিমি এর মধ্যে অবস্থিত। এটা শেষ হয়েছিল 18-তে, এর থেকে 50 কিমি, 18 থেকে 50 কিমি এই অঞ্চলটাতে অবস্থিত যে স্তরটা তার নাম হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। তো এই স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে একে বলা হচ্ছে শান্ত মণ্ডল। ঠিক এর উল্টো, এখানে সবসময় শান্ত ভাব দেখা যায়, কোনো ঝড় বৃষ্টি কোনো কিছু দেখা যায় না। ঠিক আছে, তাই জন্য একে বলা হচ্ছে শান্ত মণ্ডল। আর এই স্তরে যত উপরের দিকে যাওয়া যায় তত উষ্ণতা বাড়তে থাকে। এই স্তরে যত উপরের দিকে যাওয়া যায় উষ্ণতা বাড়তে থাকে। কেন বাড়তে থাকে? দেখো, এই স্তরে একটা বিশেষ গ্যাস থাকে যেটার নাম হচ্ছে যে ওজোন গ্যাস। ওজোন গ্যাস বা ওজোন গ্যাস, যেটার নাম হচ্ছে O3। ওজোন গ্যাস, যেটার নাম হচ্ছে যে O3। তো এই O3 থাকে বলে এর আরেকটা নাম হচ্ছে ওজোনোস্ফিয়ার। এই স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে যে ওজোন গ্যাসের স্তরটা থাকে তার জন্য এর আরেকটা নাম হচ্ছে যে ওজোনোস্ফিয়ার, ওজোনোস্ফিয়ার। এবারে এই এই যে স্ট্র্যাটোস্ফিয়ারের অক্সিজেন যে অণু, স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে যে অক্সিজেন অণু, সেটা সূর্যের একটা ক্ষতিকারক রশ্মি আছে যেটার নাম হচ্ছে ইউভি রে বা আলট্রা ভায়োলেট রশ্মি। ঠিক আছে, ইউভি রে দ্বারা এই অক্সিজেন যে অণু আছে সেটা পরমাণুতে ভেঙে যায়। দুটো থাকলে সেটা অণু, আর এক একটাকে বলা হচ্ছে পরমাণু। তাহলে অক্সিজেন অণু ভেঙে যাচ্ছে ইউভি রে দ্বারা, কি পারমাণবিক অক্সিজেনে। অক্সিজেন অণু ইউভি রে পড়ছে, দিয়ে ভেঙে যাচ্ছে কিসে, পারমাণবিক অক্সিজেনে। এই আণবিক অক্সিজেন, এই আণবিক অক্সিজেন, আণবিক অক্সিজেন আর পারমাণবিক অক্সিজেন পরস্পর যুক্ত হয়ে সৃষ্টি হয়েছে O3। পরস্পর যুক্ত হয়ে সৃষ্টি হয়েছে ওজোন অণু। কি অণু? ওজোন অণু। তো এই যে রাসায়নিক বিক্রিয়া ঘটছে, এই যে O2 সঙ্গে আণবিক অক্সিজেন আর পারমাণবিক অক্সিজেন পরস্পর যুক্ত হচ্ছে, এই যুক্ত হওয়ার ফলেই সৃষ্টি হচ্ছে O3। এই যুক্ত হওয়ার ফলে একটা রাসায়নিক বিক্রিয়া হচ্ছে, এই রাসায়নিক বিক্রিয়ার জন্য প্রচুর তাপ উৎপন্ন হচ্ছে। আর তাপ যেহেতু উৎপন্ন হচ্ছে তাই জন্য উষ্ণতাটাও আস্তে আস্তে বাড়ছে। তাই জন্য স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে, এই স্ট্র্যাটোস্ফিয়ারে যত উপরের দিকে ওঠা যায় তত উষ্ণতা বাড়তে থাকে। এর যেমন কমতে থাকে, এর ক্ষেত্রে বাড়তে থাকে, কারণ এই ক্ষেত্রে একটা বিশেষ গ্যাস থাকে যার নাম হচ্ছে ওজোন, O3। এবারে এই স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে যে অক্সিজেন আছে, অক্সিজেন অণু আছে, সেগুলা অতিবেগুনি রশ্মি শোষণ করে পারমাণবিক অক্সিজেনে পরিণত হয়, পারমাণবিক অক্সিজেনে পরিণত হয়। এবারে এই আণবিক অক্সিজেন আর পারমাণবিক অক্সিজেন পরস্পর যুক্ত হয়ে সৃষ্টি হয় O3, বা যাকে বলা হচ্ছে ওজোন অণু। আর এই রাসায়নিক বিক্রিয়ার জন্য প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়, সেই জন্য এই স্তরে যত উপরের দিকে ওঠা যায় তত উষ্ণতা বাড়তে থাকে। আর এই যে স্তরটা তোমরা দেখলে যে এই স্ট্র্যাটোস্ফিয়ার, এই স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে
এই স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে একদম লাস্টের দিকে, ঠিক আছে, মানে মেসোস্ফিয়ারের একদম শুরুর দিকে একটা জায়গা আছে যেখানে উষ্ণতা পুরোপুরি একদম স্থির থাকে। এই জায়গাটার নাম হচ্ছে যে, এটা যেমন ছিল ট্রোপোপজ, এটার নাম হচ্ছে স্ট্র্যাটোপজ, এটার নাম হচ্ছে স্ট্র্যাটোপজ, এটার নাম হচ্ছে স্ট্র্যাটোপজ, ঠিক আছে। তো এর পরবর্তী যে স্তরটা সেটা হচ্ছে যে মেসোস্ফিয়ার, ঠিক আছে। মেসোস্ফিয়ার যেটা 50 থেকে 80 কিমির কাছাকাছি এর বিস্তৃতি, ঠিক আছে। মেসোস্ফিয়ার এটা হচ্ছে সব থেকে শীতলতর স্তর, বায়ুমণ্ডলের সব থেকে শীতলতম স্তরের নাম হচ্ছে যে মেসোস্ফিয়ার, ঠিক আছে। তো এখানে সব থেকে ঠান্ডা স্তর এটা। তো এই মেসোস্ফিয়ারের একদম শেষের ভাগে, শেষের সীমানায় একদম উচ্চতা যত বাড়ে উষ্ণতার কোনো পরিবর্তন হয় না, একদম স্থির থাকে। এই স্থির টেম্পারেচারটা হচ্ছে যে -92°C, ঠিক আছে। তাহলে মেসোস্ফিয়ারের একদম লাস্টের দিকে, মানে থার্মোস্ফিয়ারের শুরুর মুখোমুখি একটা বিশেষ স্তর আছে যেখানে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতার কোনো পরিবর্তন হয় না, একদম স্থির থাকে। সেই টেম্পারেচারটা হচ্ছে -92°C, এবং সেই অঞ্চলটাকে বলা হচ্ছে মেসোপজ, সেই অঞ্চলটাকে বলা হচ্ছে যে মেসোপজ, ঠিক আছে। তাহলে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার। 4 নম্বর স্তর হচ্ছে থার্মোস্ফিয়ার, যার বিস্তৃতি হচ্ছে যে 80 থেকে 600 মিডিলে, 80 থেকে 600 কিমির মিডিলে, 80 থেকে 600 কিমি মিডিলে, ঠিক আছে, এর বিস্তৃতি। এবার এই যে থার্মোস্ফিয়ার আছে, এখানে গ্যাসের অণুগুলি আয়নিত অবস্থায় থাকে, গ্যাসের অণুগুলি আয়নে পরিণত হয়, তাই জন্য এর আরেকটা নাম হচ্ছে আয়নোস্ফিয়ার, এবং এখানে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয় এবং মেরুজ্যোতি এই অঞ্চলে দেখা যায়। রেডিও তরঙ্গ এখানে প্রতিফলিত হয় কোথায়? থার্মোস্ফিয়ারে, এবং এক্ষেত্রে মেরুজ্যোতি, মানে এই অঞ্চলে মেরুজ্যোতি দেখা যায়। আর তারপরে যে স্তর সেটা হচ্ছে এক্সোস্ফিয়ার, যার বিস্তৃতি হচ্ছে যে 600 থেকে প্রায় 1200 থেকে 1000 বা 1200 থেকে 1500 কিমির মধ্যে, ঠিক আছে, এটা হচ্ছে এক্সোস্ফিয়ার। এই স্তরে হাইড্রোজেন, হিলিয়াম গ্যাসকে দেখতে পাওয়া যায়। এছাড়া কৃত্রিম উপগ্রহ, নক্ষত্র, স্টেশন সমস্ত কিছু এই স্তরেই আছে, ঠিক আছে। কৃত্রিম উপগ্রহ, নক্ষত্র, স্টেশন এই স্তরই আছে এক্সোস্ফিয়ার। আর যেটা আরেকটা স্তর যেটা হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার, যেটা হচ্ছে এক্সোস্ফিয়ারের উপরে, মানে 1500 কিমির ওপর দিক থেকে যে স্তরটা, যেটাকে বলা হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার, ঠিক আছে। সাধারণত কৃত্রিম উপগ্রহের উপরের স্তরটা। এই অঞ্চলে কি হয়? এই অঞ্চলে যে মহাজাগতিক রশ্মি বা সৌরকিরণ সেই সমস্ত ক্ষতিকারক প্রভাব থেকে আমাদের যে ভূপৃষ্ঠ, এদেরকে রক্ষা করে এই স্তরটা, মানে ম্যাগনেটোস্ফিয়ার। তাহলে মোট 5টা স্তর। ট্রপোস্ফিয়ার সব থেকে প্রথম স্তর বায়ুমণ্ডলের, যেটা 18 কিমি এর বিস্তৃতি, যেটাকে বলা হয় ক্ষুব্ধ মণ্ডল, রাগী থাকে বলে। আর এর যত উপরের দিকে যাওয়া যায় উষ্ণতা তত কমতে থাকে। 2 নম্বর স্তর, যার নাম হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, যেটার বিস্তৃতি হচ্ছে 18 থেকে 50 কিমি। এই স্তরটাকে বলা হচ্ছে শান্ত মণ্ডল। আর এই স্তরে একটা বিশেষ গ্যাসের যে স্তর থাকে, যেটার নাম হচ্ছে ওজোন গ্যাস। আর এই নাম অনুযায়ী, এই ওজোন গ্যাসের নাম অনুযায়ী এই স্তরটার নাম হচ্ছে ওজোনোস্ফিয়ার। আর এই যে স্তরটা আছে, যত উপরের দিকে যাওয়া যায়, মানে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা তত বাড়তে থাকে। কেন বাড়তে থাকে তার পয়েন্ট আমি বলে দিলাম, যে এই যে O3টা সৃষ্টি হচ্ছে, মানে অক্সিজেন অণু আর পরমাণু, এখানে দেওয়া আছে অক্সিজেন অণু আর পরমাণু পরস্পর যুক্ত হয়ে সৃষ্টি হচ্ছে আণবিক অক্সিজেন, যেটা হচ্ছে ওজোন অণু। এই রাসায়নিক বিক্রিয়ার জন্য প্রচুর পরিমাণ তাপ উৎপন্ন হয়। এই জন্য এই স্তরে যত উপর দিকে যাওয়া যায়, মানে স্ট্র্যাটোস্ফিয়ারে যত উপর দিকে যাওয়া যায়, উষ্ণতা তত বাড়তে থাকে। 3 নম্বর স্তরটার নাম হচ্ছে মেসোস্ফিয়ার। এটা হচ্ছে সব থেকে শীতল স্তর, ঠিক আছে। এই মেসোস্ফিয়ারের একদম লাস্টের ভাগে উষ্ণতার কোনো পরিবর্তন হয়, মানে স্থির থাকে, যে টেম্পারেচারটা হচ্ছে -92°C, -92°C। 4 নম্বর যে স্তর সেটা হচ্ছে থার্মোস্ফিয়ার। এই স্তরে কি হয়? গ্যাসের যে সমস্ত অণুগুলি আছে সেগুলো আয়নে পরিণত হয়, তাই জন্য এর নাম হচ্ছে যে আয়োনোস্ফিয়ার। কি নাম? আয়োনোস্ফিয়ার, ঠিক আছে। আয়োনোস্ফিয়ার, যার বিস্তৃতি এখানে বলে দেওয়া আছে, আয়োনোস্ফিয়ার যেটার বিস্তৃতি হচ্ছে 80 থেকে 600 কিমি মধ্যে, ঠিক আছে, এটা হচ্ছে আয়োনোস্ফিয়ার। আর এই অঞ্চলে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয় এবং মেরুজ্যোতি এই থার্মোস্ফিয়ারে দেখা যায়।
5 নাম্বার স্তর হচ্ছে এক্সোস্ফিয়ার, যেখানে হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাসকে অস্তিত্ব দেখতে পাওয়া যায়, এবং এটার বিস্তৃতি হচ্ছে যে 600 থেকে 1500 কিমি। আর এই অঞ্চলে কৃত্রিম উপগ্রহ বা নক্ষত্র স্টেশন দেখতে পাওয়া যায়। এর পরের যে স্তরটা সেটা হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। ম্যাগনেটোস্ফিয়ার সাধারণত এই কৃত্রিম উপগ্রহের উপরের স্তরটা বিভিন্ন ধরনের মহাজাগতিক রশ্মি বা সৌর কিরণের হাত থেকে আমাদের ভূপৃষ্ঠকে রক্ষা করে এই ম্যাগনেটোস্ফিয়ার। ঠিক আছে, তাহলে এই 5টা স্তর সম্পর্কে তোমাদেরকে একটু ভালো করে খুঁটিনাটি জেনে রাখতে হবে। ঠিক আছে, তো পরবর্তী টপিকে আসছি। পরবর্তী যে টপিক সেটা হচ্ছে যে পরিচলন স্রোত। পরিচলন স্রোত, পরিচলন স্রোত। যখন কোনো তরল বা গ্যাসকে যখন গরম করা হয়, যখন আমি কোনো একটা তরল জিনিসকে উত্তপ্ত করছি, তখন কি হবে, সেটা উপরের দিকে উঠে যাবে বাষ্প হয়ে, মানে এলাকাটা কি হবে, আস্তে আস্তে বড় হয়ে যাবে। এলাকা বড় হয়ে যাওয়া মানে কি, তার আয়তনটা বেড়ে যাওয়া। আয়তন মানে কি, কোনো একটা বস্তু যে জায়গাটা দখল করে থাকে সেটাকে বলছে তার আয়তন। তাহলে যখন কোনো একটা তরল বা গ্যাসকে গরম করা হবে, তখন তার আয়তনটা কি হতে থাকবে, বাড়তে থাকবে। আর আয়তনের সঙ্গে ঘনত্ব হচ্ছে ব্যাস সম্পর্ক। আয়তন বাড়তে থাকবে মানে ঘনত্ব কমতে থাকবে, আয়তন বাড়তে থাকবে ঘনত্ব কমতে থাকবে। তাই জন্য তরল বা গ্যাসগুলো, তরল আর গ্যাসগুলো, ঠিক আছে, এই তরল বা গ্যাসের অণুগুলোর আয়তন বাড়তে থাকে এবং ঘনত্ব কমতে থাকে। তাই জন্য এরা হালকা হয়ে উপরের দিকে উঠে যায়। হালকা হয়ে যে কোথায় চলে যায়, হালকা হয়ে কোথায় চলে যায়, উপরের দিকে উঠে যায়। হালকা হয়ে কোথায় চলে যায়, উপরের দিকে উঠে যায়। আর উপরের দিকে যে ভারী বাতাসটা ছিল সেটা নিচের দিকে নেমে আসে। উপরের দিকে যে ভারী বাতাসটা ছিল সেটা নিচের দিকে নেমে আসে। ঠিক আছে, তাহলে তরল বা গ্যাসের অণুগুলি হালকা হয়ে উপরের দিকে উঠে যাচ্ছে, আর উপরের ভারী বাতাসটা নিচের দিকে নেমে চলে আসছে। এর ফলে যে একটা চক্রের মতো স্রোতের সৃষ্টি হচ্ছে, এই চক্রের মতো একটা স্রোতের যে সৃষ্টি হচ্ছে, ঠিক আছে, তো এই চক্রের মতো স্রোতটাকে বলা হচ্ছে পরিচলন স্রোত। তাহলে তরল বা গ্যাসের অণুগুলি উত্তপ্ত বলে হালকা হয়ে উপরের দিকে উঠে যায়। তরল বা গ্যাসের অণুগুলি উত্তপ্ত বলে হালকা হয়ে উপরের দিকে উঠে যায়, আর উপরের ভারী বাতাসটা নিচের দিকে নেমে চলে আসে। একটা উপরের দিকে যাচ্ছে, একটা নিচের দিকে নেমে চলে আসে, একটা যাচ্ছে, একটা নামছে। ঠিক আছে, এর ফলে যে চক্রাকার স্রোতের সৃষ্টি হয় সেটা কি বলা হচ্ছে, যে পরিচলন স্রোত। পরিচলন স্রোত, ঠিক আছে। তো এবারে ওজোন স্তর ধ্বংস, ওজোন স্তর ধ্বংসের বিভিন্ন কারণ। তো অতিবেগুনি রশ্মি, তো ইউভি রশ্মি দ্বারা কিভাবে ওজোন স্তর ধ্বংস হয় এবং কিভাবে সৃষ্টি হয় তার কারণ। ইউভি রশ্মি কিভাবে ওজোন স্তর সৃষ্টি করে, আবার কিভাবে ধ্বংস করে, তার বিভিন্ন কারণ। ইউভি রশ্মি কিভাবে ওজোন স্তর সৃষ্টি করে আর কিভাবে ধ্বংস করে। তো প্রথম পয়েন্টে আছে সৃষ্টি। প্রথমে আগে সৃষ্টি হোক, তারপর ধ্বংস হবে। প্রথম পয়েন্টে আছে সৃষ্টি। তো দেখো, যে এই যে 2 নাম্বার স্তরটা তোমাদেরকে বললাম বায়ুমণ্ডলে, যেটা নাম হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারে থাকে অক্সিজেন অণু। অক্সিজেন অণু, এই অক্সিজেন অণুর উপর যখন ইউভি রশ্মি পড়বে, এটা একটু আগেই বললাম তোমাদের, ইউভি রশ্মি যখন পড়বে তখন সেই অক্সিজেন অণুটা ভেঙে যাবে কি, পারমাণবিক অক্সিজেনে, মানে পরমাণু অক্সিজেনে ভেঙে যাবে। তাহলে অক্সিজেন এটা অণু, এটা ভেঙে গেল পরমাণুতে। ঠিক আছে, অক্সিজেন অণু ইউভি রশ্মি পড়লো, দিয়ে ভেঙে গেল পারমাণবিক অক্সিজেনে। এবারে এই পারমাণবিক অক্সিজেন আর আণবিক অক্সিজেন পরস্পর যুক্ত হয়ে সৃষ্টি করবে O3, মানে ওজোন অণু। সৃষ্টি করবে ওজোন অণু। ওজোন অণু কি সৃষ্টি করবে, ওজোন অণু। তাহলে O2 গ্যাসের ওপর ইউভি রশ্মি পড়লো, দিয়ে সৃষ্টি করলো পারমাণবিক অক্সিজেন। এবারে আণবিক অক্সিজেন আর পারমাণবিক অক্সিজেন পরস্পর যুক্ত হয়ে সৃষ্টি করলো O3, মানে ওজোন অণু। এটা হচ্ছে সৃষ্টি। এবার ধ্বংস কিভাবে হবে, ধ্বংস কিভাবে হবে, ধ্বংস কিভাবে হবে। দেখো, এই যে O3 তো সৃষ্টি হয়ে গেছে,
এই O3 এর উপর আবার এসে পড়বে ইউভি রশ্মি, O3 এর উপর আবার এসে পড়বে ইউভি রশ্মি, O3 এর উপর আবার এসে পড়বে কে? ইউভি রশ্মি। O3 এর উপর যখন ইউভি রশ্মি এসে পড়বে তখন সেটা আবার আণবিক অক্সিজেনে ভেঙে যাবে। তাহলে O2 প্লাস O, O2 প্লাস O। তাহলে যে O3 সৃষ্টি হয়েছিল যেটা হচ্ছে ওজোন অণু, এই O3 এর উপর আবার তো ইউভি রশ্মি আসবে, সূর্য তো মানে ইউভি রশ্মি পাঠাতেই থাকছে, ঠিক আছে? তাহলে ইউভি রশ্মি পড়বে O3 এর উপর দিয়ে, এটাও আবার কি হয়ে যাবে? ভেঙে যাবে, টুকরো টুকরো হয়ে আবার এটাও ভেঙে যাবে। যেমন আঘাত করলে যেমন একটা পাথরকে ভেঙে যায়, ঠিক সেরকম O3 এর উপর ইউভি রশ্মি পড়লো এবং সেটাও আবার ভেঙে গেল কি? অক্সিজেন পরমাণু মানে O2 আর একটা অণুতে। তাহলে O3 প্লাস O দিয়ে সৃষ্টি করলো অক্সিজেন অণু। তাহলে O3 তার সঙ্গে O সৃষ্টি করলো কি? আণবিক অক্সিজেন। তাহলে প্রথমে সৃষ্টির ক্ষেত্রে কি হয়েছিল? অক্সিজেন অণু, ইউভি রশ্মি পড়লো, পারমাণবিক অক্সিজেনে ভেঙে গেল। আণবিক অক্সিজেন পরের ধাপে এবং পারমাণবিক অক্সিজেন দুটো যুক্ত হলো, দিয়ে সৃষ্টি করলো O3। এবার ধ্বংসের ক্ষেত্রে এই O3 যেটা সৃষ্টি হয়েছিল ওজোন অণু, তার উপর ইউভি রশ্মি পড়লো, সেটাও আবার ভেঙে গেল আণবিক অক্সিজেনে, ঠিক আছে? এখানে দেখো O3 মানে O2 প্লাস O, পরবর্তী ধাপে 2 নম্বর ধাপে O3 প্লাস O মানে ওজোন অণু আর পরমাণু পরস্পর যুক্ত হয়ে সৃষ্টি করেছে কি? O2, 2O2 মানে এটা ব্যালেন্সের জন্য 2O2। এখানে ব্যালেন্সের জন্য দেখবে এখানে একটা আর তিনটে, একটা আর তিনটে চারটে, এখানেও 2 দিয়ে চারটে, ঠিক আছে? তো এইটা হচ্ছে যে স্পেসিফিক সৃষ্টির জন্য, আর এটা হচ্ছে যে ধ্বংসের জন্য। সবকিছুই নির্ভর করছে ইউভি রে এর উপর। তো এর যে পরবর্তী টপিক সেটা হচ্ছে যে আমাদের NO, নাইট্রিক অক্সাইড কিভাবে ওজোন স্তরের ক্ষতি করছে। NO এটা পরীক্ষায় আসে যে NO নাইট্রিক অক্সাইড কিভাবে ওজোন স্তরের ক্ষতি করছে, ঠিক আছে? তো প্রথম কথা হচ্ছে যে এই নাইট্রিক অক্সাইডটা আসছে কোথা থেকে। তো আমরা একটুখানি পিছিয়ে যাই, যে এই যে স্তরটা তোমরা দেখতে পেয়েছো, এই যে বায়ুমণ্ডলের স্তরটা, এর মধ্যে এই স্ট্র্যাটোস্ফিয়ার, এই স্তরটাতে বিভিন্ন জেট প্লেন চলে, ঠিক আছে? বিমান বা জেট প্লেন চলে। তো জেট প্লেন থেকে একটা বিষাক্ত গ্যাস নির্গত হয় যার নাম হচ্ছে NO, যার নাম হচ্ছে NO, নাইট্রিক অক্সাইড, ঠিক আছে? জেট প্লেন যেহেতু চলে তাই জন্য এখান থেকে একটা বিষাক্ত গ্যাস নির্গত হয় যেটার নাম হচ্ছে NO। তো এই NOটা কিভাবে ওজোন স্তরটা ধ্বংসতে কাজে লাগাচ্ছে বা কিভাবে কাজ করছে সেটা আমরা একটু বিস্তারিত জানবো। তো দেখো NO, তো NO যেহেতু জেট প্লেন থেকে বের হচ্ছে, এটা তখন যে ওজোন স্তর তার সঙ্গে বিক্রিয়া করছে, দিয়ে সৃষ্টি করছে নাইট্রোজেন ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন, নাইট্রোজেন ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন, ঠিক আছে? তাহলে জেট প্লেন থেকে যে বিষাক্ত গ্যাসটা নির্গত হচ্ছে যার নাম হচ্ছে NO, ঠিক আছে? নাইট্রিক অক্সাইড, যেটা O3 এর সঙ্গে ওজনের সঙ্গে বিক্রিয়া করছে, দিয়ে সৃষ্টি করছে নাইট্রোজেন ডাইঅক্সাইড, আর হচ্ছে যে অক্সিজেন, ঠিক আছে? এবারে এই যে O3 স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে যে ছিল O3 মানে ওজোন আর অক্সিজেন, ঠিক আছে? এই দুটোর উপরে তো ইউভি রশ্মি অবিরত পড়ে যাচ্ছে, এই দুটোর উপর ইউভি রশ্মি অবিরত পড়ছে, দিয়ে এরা কিসে ভেঙে যাচ্ছে? এরা পরমাণুতে ভেঙে যাচ্ছে। এটা পরমাণুতে ভাঙছে 3টে আর এটা ভাঙছে কটায়? 2টো, ঠিক আছে? তাহলে NO নাইট্রিক অক্সাইড ওজনের সঙ্গে বিক্রিয়া করছে, দিয়ে সৃষ্টি করছে নাইট্রোজেন ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন। আর যে ইউভি রশ্মি আছে সেটা অক্সিজেন মানে অণু, একটা O3 আর একটা O2 মানে ওজোন আর একটা হচ্ছে অক্সিজেন, এদের ওপর পড়ছে, দিয়ে এরাও পারমাণবিক অক্সিজেনে ভেঙে যাচ্ছে। O3 থেকে কটা পরমাণু পাওয়া যাচ্ছে? 3টে, কারণ 3টে ও জুড়েই তো সৃষ্টি হয়েছে O3। আর O2 থেকে কটা পরমাণু পাওয়া যাচ্ছে? 2টো, ঠিক আছে? এরা তো ক্রমশ ভাঙতেই থাকছে, ইউভি রশ্মি এদের ওপর পড়ছে এবং এরা ভাঙছে। পরবর্তী ধাপে এই নাইট্রোজেন ডাইঅক্সাইডের সঙ্গে আণবিক অক্সিজেন, নাইট্রোজেন ডাইঅক্সাইডের সঙ্গে আণবিক অক্সিজেন যুক্ত হয়ে সৃষ্টি হচ্ছে NO, পুনরায় সৃষ্টি হচ্ছে NO প্লাস ওইদিকে অক্সিজেন, NO প্লাস ওইদিকে অক্সিজেন। তাহলে এই আণবিক অক্সিজেনের সঙ্গে নাইট্রোজেন ডাইঅক্সাইড যুক্ত হয়ে সৃষ্টি হচ্ছে পুনরায় যেখান থেকে শুরু হয়েছিল NO দিয়ে শুরু হয়েছিল বা NO দিয়ে শেষ হলো, ঠিক আছে? আবার NO প্লাস অক্সিজেন, ঠিক আছে? তো এইভাবেই
নাইট্রিক অক্সাইড বারবার বিক্রিয়ার মাধ্যমে ওজোন স্তরকে ক্ষতি করছে বা ওজোন স্তরকে ধ্বংস করছে। তাহলে প্রথম ধাপে কি বলেছিলাম যে জেট প্লেন থেকে নির্গত NO কিভাবে ওজোন স্তরের ক্ষতি করছে, ঠিক আছে। তো গল্পের মাধ্যমে জেট প্লেন থেকে যে গ্যাসটা নির্গত হয় তার নাম হচ্ছে নাইট্রিক অক্সাইড। এই জেট প্লেন কোন স্তরে চলে, কোন স্তরে চলে, কোন স্তরে চলে, কোন স্তরে চলে? স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে। এই স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে কি একটা গ্যাস আছে, সেটা হচ্ছে ওজোন গ্যাস। তো দেখো তাহলে NO ওজনের সঙ্গে বিক্রিয়া করছে, দিয়ে সৃষ্টি করছে নাইট্রোজেন ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন। এবারে এই ইউভি রশ্মি অক্সিজেন মানে ওজনের ওপর আর অক্সিজেনের ওপর তো অবিরত পড়ছে। অবিরত পড়ার ফলে এই যে এরাও তো অণু, এই যে তিনটে আছে, এই যে দুটো আছে, ঠিক আছে, একের বেশি আছে মানে অণু। এই অণুগুলা ভেঙে কিসে পরিণত হচ্ছে? পরমাণু। এখানে তিনটে থেকে কটা পরমাণু পাওয়া যাচ্ছে? তিনটে ও পরমাণু। এখানে কটা পাওয়া যাচ্ছে? দুটো পরমাণু, ঠিক আছে। তো পরবর্তী ধাপে এই যে সৃষ্টি হয়েছিল নাইট্রোজেন ডাইঅক্সাইড, এটা পারমাণবিক অক্সিজেনের সঙ্গে যুক্ত হচ্ছে, পারমাণবিক অক্সিজেনের সঙ্গে যুক্ত হচ্ছে, দিয়ে সৃষ্টি করছে যেখান থেকে শুরু হয়েছিল মানে NO প্লাস তার সঙ্গে লেজুর হিসেবে অক্সিজেন, ঠিক আছে। তাহলে NO প্লাস তার সঙ্গে লেজুর হিসেবে অক্সিজেন, ঠিক আছে, যেখান থেকে শুরু হয়েছিল সেখানেই আবার শেষ হলো। এবারে আমাদের পরবর্তী যে টপিক, যে আমাদের যদি ওজোন স্তর না থাকতো তাহলে কি হতো? ওজোন স্তর যদি না থাকতো তাহলে কি এমন হতো? দেখো ওজোন স্তর স্ট্র্যাটোস্ফিয়ার যে স্তরটা আছে 2 নাম্বার, সেখানে ওজোন গ্যাসের অণু থাকে বলে, আমরা সেখানটার নাম দিয়েছি কি? ওজোনোস্ফিয়ার। আমরা নাম দিয়েছি সেটা কি? সেটা নাম হয়েছে কি? ওজোনোস্ফিয়ার। তো এই ওজোন গ্যাসের স্তর যদি না থাকতো তাহলে সূর্য থেকে আগত যে ইউভি রশ্মি, সেটা সূর্য থেকে আগত যে ইউভি রশ্মি, সূর্য মামা আঁকছি, আঁকাতে যাবে না, শুধু পড়াতে আসবে, ঠিক আছে, আঁকার হাত আমার অত ভালো নয়। তো সূর্য থেকে আগত ইউভি রশ্মি যদি এই ওজোন গ্যাসের স্তর যদি না থাকতো, এটা ধরো ওজোন গ্যাসের স্তর, ঠিক আছে, তো যদি না থাকতো এটা হচ্ছে ওজোন, যদি ওজোন স্তর না থাকতো তাহলে কি হতো? এই ইউভি রশ্মি যদি না থাকতো, তাহলে এই ওজোন গ্যাসের স্তর যদি না থাকতো তাহলে কোথায় পড়তো? আর এই নিচেরটা ধরো, এটা হচ্ছে ভূপৃষ্ঠ, এটা হচ্ছে ভূপৃষ্ঠ, ঠিক আছে। তো এটা যদি না থাকতো তাহলে সরাসরি যে ইউভি রশ্মিটা আসছে, সেটা সরাসরি কোথায় পড়তো? ভূপৃষ্ঠে পড়তো, আমাদের শরীরে পড়তো বা জীবকুলের ওপর পড়তো। তো তখন আমাদের নানান সমস্যা হতো, যেমন চোখে ছানি পড়া, ক্যান্সার হওয়া, ত্বকে পড়লে সেটা ক্যান্সার হয়, আমাদের প্রজনন ক্ষমতা কমে যাওয়া, এই সমস্ত নানান সমস্যার সৃষ্টি হতো। তাই জন্য ঢাল হিসাবে ওজোন স্তর আছে, ঠিক আছে। ওজোন স্তর কি করছে? এই ইউভি রশ্মিটাকে আটকে দিচ্ছে, এই দুষ্টু ইউভি রশ্মিটাকে কি করছে? আটকে দিচ্ছে, মানে হিরোর মতো আটকে দিচ্ছে, ঠিক আছে, হিরো একদম আটকে দিচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে এইটাই হচ্ছে ওজোন স্তরের মেন ভূমিকা। যদি ওজোন স্তর না থাকতো তাহলে ইউভি রশ্মি সরাসরি ভূপৃষ্ঠে পতিত হতো এবং জীবকুলের ওপর প্রভাব ফেলতো। আর ইউভি রশ্মি এই যে ওজোন স্তর আছে বলি, এই ওজোন স্তর কি করছে? ইউভি রশ্মিকে অ্যাটাক করছে এবং আটকে রেখে দিয়েছে এবং আমাদেরকে সুরক্ষিত রাখছে। এটাই হচ্ছে যে ওজোন স্তরের মেন ভূমিকা। এবারে যে টপিক আছে সেটা হচ্ছে যে আমাদের মানুষের স্বাস্থ্য এবং পরিবেশের ওপর ওজোন স্তর ক্ষয়ের কি প্রভাব দেখা যায়। যে মানুষের স্বাস্থ্য এবং পরিবেশের ওপর ওজোন স্তরের ক্ষয়ের প্রভাব, ওজোন স্তরের ক্ষয়ের ক্ষতিকারক প্রভাব মানুষের স্বাস্থ্য এবং পরিবেশের ওপর। দেখো প্রথমে 1 নাম্বার পয়েন্টে মানব স্বাস্থ্য যেটা আছে, সেটা আমি কিছুক্ষণ আগেই বললাম যে ওজোন স্তর যদি না থাকতো তাহলে যে ইউভি রশ্মিটা সেইটা সরাসরি জীবকুলে পড়তো, দিয়ে মানুষের চোখে ছানি, ক্যান্সার, এছাড়া প্রজননের গত নানান সমস্যার সৃষ্টি হতো। এটা হচ্ছে মানুষের ওপর প্রভাব। এবারে যদি পরিবেশের ওপর কি প্রভাব দেখা যায়, পরিবেশের ওপর কি প্রভাব দেখা যায়, পরিবেশের ওপর কি প্রভাব দেখা যায়, পরিবেশের ওপর কি প্রভাব দেখা যায়। দেখো ওজোন স্তর যদি না থাকতো তাহলে ইউভি রশ্মিটা শোষণ করতে পারতো না ওজোন স্তর। যদি ওজোন স্তরের অস্তিত্ব না থাকতো তাহলে ইউভি রশ্মিটা সরাসরি আমাদের ভূপৃষ্ঠে পড়তো। তো আমাদের যে
বরফের এলাকা আছে মানে হিমবাহ, ঠিক আছে, বরফের যে স্তর আছে যেটা হচ্ছে কি হিমবাহ, হিমবাহ। তাহলে ইউভি রশ্মি সরাসরি কার ওপর পড়তো? এই হিমবাহের ওপর পড়তো যদি ওজোন স্তর না থাকতো। এবং হিমবাহ মানে বরফের চাঙড়, হিমবাহ মানে হচ্ছে বরফের চাঙড়। এই বরফের চাঙড় গুলা কি হতো? গলে যেত। বরফের ওপর যদি তাপ দেওয়া হয় তাহলে সেটা কি হবে? গলে যাবে, এবং গলে যাওয়ার ফলে সমুদ্রের যে জলতল সেটা বেড়ে যেত এবং চারপাশে বন্যা বা প্লাবিত হয়ে যেত, এটা একটা সমস্যা। এছাড়া জলবায়ুর নানান পরিবর্তন দেখা দিত। তাহলে 1 নাম্বার এখানে পরিবেশের ওপর প্রভাবের মধ্যে কি আছে? পরিবেশের উপর প্রভাব আছে যে যদি ওজোন স্তর না থাকতো তাহলে ইউভি রশ্মি সরাসরি হিমবাহের উপর পড়তো, মেরু অঞ্চলে হিমবাহের উপর পড়তো এবং হিমবাহ গলে যেত এবং চারপাশটা প্লাবিত হয়ে যেত। এছাড়া নানান জলবায়ুর পরিবর্তন লক্ষ্য করা যেত। আর মানব স্বাস্থ্যের ওপর আমি আগেই বললাম যে মানব স্বাস্থ্যের ওপর কি প্রভাব দেখা যেতে পারে? চোখে ছানি পড়া, ত্বকে ক্যান্সার, এছাড়া প্রজননগত নানান সমস্যার সৃষ্টি হয় যদি ওজোন স্তর না থাকতো বা ওজোন স্তর যদি ক্ষয় হতো তখন। দেখো এর পরবর্তী যে টপিক সেটা হচ্ছে গ্রিন হাউস এফেক্ট। গ্রিন হাউস এফেক্ট, তো সূর্য থেকে যে একটা ক্ষতিকারক রশ্মি আছে সেটার নাম তো জানলাম ইউভি রে। এছাড়া আমাদের পরিবেশের যে জীবকুলকে বেঁচে রাখার জন্য যে টেম্পারেচার দরকার সেটাকেও বজায় রাখে আমাদের সূর্য থেকে আগত একটা রশ্মি, যেটার নাম হচ্ছে ইনফ্রারেড রশ্মি। ইনফ্রারেড রশ্মি, ইনফ্রারেড রশ্মি বা সংক্ষেপে বলা হয় আইআর, বা এর বাংলা নাম হচ্ছে অবলোহিত রশ্মি। ঠিক আছে, তাহলে সূর্য থেকে আর একটা রশ্মি আছে যেটার নাম হচ্ছে ইনফ্রারেড রশ্মি বা আইআর। এই আইআরটা কি করে? আমাদের চারপাশে বেঁচে থাকার জন্য, জীবকুলে বেঁচে থাকার জন্য যে টেম্পারেচার প্রয়োজন সেটাকে বজায় রাখে। ঠিক আছে, এর ফলে আমরা সুষ্ঠুভাবে বেঁচে থাকতে পারি। তো যেমন অপকারী একটা ভূমিকা আছে ইউভির, সেরকম একটা রশ্মি পাঠায় যেটা হচ্ছে ইনফ্রারেড রশ্মি, যেটা আমাদের ভূপৃষ্ঠকে একটা নির্দিষ্ট টেম্পারেচার দিতে পারে, যার ফলে আমরা বেঁচে থাকতে পারি। তো আমরা এখন যেটা করছি সেটা হচ্ছে গ্রিন হাউস এফেক্ট। তো এই সূর্য থেকে, দেখো সূর্য থেকে একটা দেখতে পাচ্ছ এখানে, সূর্য থেকে একটা রশ্মি যেটা নাম হচ্ছে ইনফ্রারেড, যেটার নাম হচ্ছে আইআর। আইআর আমাদের ভূপৃষ্ঠ, ঠিক আছে, এটা হচ্ছে ভূপৃষ্ঠ মানে পৃথিবীর স্তরটা, ঠিক আছে। তো এই ভূপৃষ্ঠের উপর পতিত হচ্ছে, ভূপৃষ্ঠের উপর পড়ছে। তো ভূপৃষ্ঠের উপর যে সমস্ত মাটি, জল এবং পরিবেশের অন্যান্য যে সমস্ত পদার্থের অণু আছে তার মধ্যে এই ইনফ্রারেড রশ্মিটা ছড়িয়ে পড়ছে, দিয়ে পৃথিবীর যে তাপ একটু বজায় থাকছে। তাহলে সূর্য থেকে আসছে আইআর, যেটা আমাদের ভূপৃষ্ঠের উপর পড়ছে এবং ভূপৃষ্ঠের যে সমস্ত অণু, মাটি, জল বা পরিবেশের অন্যান্য যে সমস্ত অণু তাদের উপর ছড়িয়ে পড়ছে এবং পৃথিবীর টেম্পারেচারটা বজায় থাকছে। এবারে বাকি অংশটুকুনি যখন ফিরে যেতে চাইছে, দেখো ফিরে যখন দিতে চাইছে, তখন বাকি অংশগুলো যখন পুনরায় আবার বাড়ি ফিরে যেতে চাইছে, মানে আয়ার রশ্মিটা বাকিটা, তখন কিছু দুষ্টু লোক, যেমন আগেকার দিনে বাংলা সিনেমায় যে নায়িকা যাচ্ছে গাড়ি করে নায়কের সঙ্গে, চলে আসে, এসে গেছি ফুলটুসি আমি এইখানে, এবার তুমি আমার কবল থেকে কোথায় যাবে। তো এরকম করে আসে না? তো ঠিক এরকম করেই কিছু গ্যাস আছে, যেটা গ্যাসগুলো হচ্ছে কি কার্বন ডাই অক্সাইড, মিথেন, আর হচ্ছে যে নাইট্রাস অক্সাইড N2O। ঠিক আছে, এই সমস্ত কিছু গ্যাস আছে যারা এই যে অবলোহিত রশ্মি সেটাকে শোষণ করে নেয়। মানে আগেকার দিনে ভিলেনদের মতো নায়িকাকে ধরে নিয়েছে, তো নায়িকাকে তো ধরে নিয়েছে, তারা তাদেরকে শোষণ করে, মানে অবলোহিত রশ্মিকে, মানে নায়িকার উপর নানান অত্যাচার করছে। তো অত্যাচার করার পর লাস্টে খুব অল্পটুকুনি আয়ারই আবার পুনরায় মহাশূন্যে ফিরে যেতে পারে, মানে পৃথিবীপৃষ্ঠের বাইরে ফিরে যেতে পারে। পুরোটা তো শোষণ করে নিয়েছে নায়িকাকে, এবার নায়িকা তো বাড়ি যাবে। এবার নায়িকা বাড়ি যাচ্ছে মানে খুব কষ্ট করেই বাড়ি যাচ্ছে এবারে আস্তে আস্তে। তো সেই রকম ব্যাপার। তাহলে প্রথমে সূর্য থেকে একটা রশ্মি, এটার নাম হচ্ছে আয়ার, যেটার নাম হচ্ছে অবলোহিত রশ্মি, আমাদের ভূপৃষ্ঠের উপর পড়লো এবং ভূপৃষ্ঠের যে সমস্ত মাটি, জল এবং অন্যান্য পদার্থের বা পরিবেশের যে সমস্ত অণুগুলো আছে তার মধ্যে ছড়িয়ে পড়েছে, দিয়ে পৃথিবীর যে ন্যূনতম টেম্পারেচার সেটা বজায় আছে। এবারে যখন সমস্ত কাজ তো হয়ে গেছে আয়ার, এবার যখন ফিরে যেতে চাইছে নিজের বাড়িতে, তখন কিছু দুষ্টু গ্যাস যার নাম হচ্ছে CO2, CH4, N2O মানে নাইট্রাস অক্সাইড, এরা পুনরায় আবার আয়ারকে আবার শোষণ করে। পড়লো, এটা হচ্ছে মাটি, ভূপৃষ্ঠ, আবার দিয়ে পড়ার পর যখন মোটামুটি টেম্পারেচার করে দিয়েছে তখন আবার বাড়িয়ে যাচ্ছে।
তো কিছু এই দেখো, এটা হচ্ছে যে সেই বদমাইশ গ্যাস। তো তারা পুনরায় আবার আয়ারকে আবার শোষণ করে, দিয়ে খুব অল্পটুকুনি আবার বাড়ি ফিরে যেতে পারে, মানে মহাশূন্যে ফিরে যেতে পারে। এর ফলে পৃথিবীর যে টেম্পারেচার সেটা আস্তে আস্তে একটা বেঁচে থাকার জন্য একটা অনুকূল বা আস্তে আস্তে বাড়তে থাকছে। ঠিক আছে, তো এই ঘটনাটা কি বলা হচ্ছে গ্রিন হাউস এফেক্ট। এই ঘটনাটা কি বলা হচ্ছে গ্রিন হাউস এফেক্ট। ঠিক আছে, তাহলে সূর্য থেকে একটা রশ্মি, এটার নাম হচ্ছে অবলোহিত রশ্মি, আমাদের ভূপৃষ্ঠের উপর পড়ছে। ভূপৃষ্ঠের মাটি, জল এবং অন্যান্য পরিবেশের যে সমস্ত অণুগুলো আছে তার উপর ছড়িয়ে পড়ছে। ঠিক আছে, দিয়ে ন্যূনতম টেম্পারেচার বজায় থাকছে। এবারে আয়ার রশ্মি যখন পুনরায় মহাশূন্যে ফিরে যেতে চাইছে, তখন কিছু গ্যাস যেমন CO2, CH4, N2O এরা পুনরায় আয়ারকে শোষণ করছে, দিয়ে খুব কমটুকুনি আবার মহাশূন্যে ফিরে যেতে পারছে। আর এর ফলে যে পৃথিবীর যে তাপমাত্রা সেটা আস্তে আস্তে তুলনামূলকভাবে কি হচ্ছে, আগে তো ছিলই মোটামুটি, এখন আবার যেহেতু শোষণ করেছে আরো বাড়তে থাকছে। তো এই ঘটনাটা কি বলা হচ্ছে গ্রিন হাউস এফেক্ট, গ্রিন হাউস এফেক্ট। ঠিক আছে, একটা গল্পের ছলে পড়বে, ওই আমি এসে গিয়েছি মনে রাখবে, তাহলেই তোমাদের মনে পড়ে যাবে। তো গ্রিন হাউস এফেক্ট, তো এবারে হচ্ছে গ্রিন হাউস গ্যাস। গ্রিন হাউস গ্যাস, তো আমি এসে গিয়েছি এই কথাগুলা কারা কারা বলেছিল, কোন কোন ভিলেন বলেছিল? CO2, CH4 আর N2O এরা নিশ্চয়ই বলেছিল। তো এরা এই আয়ার রশ্মিকে কি করে, শোষণ করে। তো যারা গ্রিন হাউস এফেক্টে অংশগ্রহণ করে যে সমস্ত গ্যাস, তাদের কি বলা হচ্ছে গ্রিন হাউস গ্যাস। কারা কারা? CO2, CH4, N2O এরা গ্রিন হাউস এফেক্টে অংশগ্রহণ করে, মানে দুষ্টু লোকের কাজ করছে, তাই জন্য এদেরকে বলা হচ্ছে কি গ্যাস, গ্রিন হাউস গ্যাস। তো বায়ুমণ্ডলে তো আর একটা গ্যাস দেখতে পাওয়া যায়, আরো দুটো, অক্সিজেন আর নাইট্রোজেন। ঠিক আছে, অক্সিজেন আর হচ্ছে যে নাইট্রোজেন, এদেরকে কেন গ্রিন হাউস গ্যাস বলা হয় না? বায়ুমণ্ডলে যে আরো দুটো গ্যাস, একটা হচ্ছে অক্সিজেন আর একটা হচ্ছে নাইট্রোজেন, এদেরকে কেন গ্রিন হাউস গ্যাস বলা হয় না? এরা তো প্রচুর পরিমাণে আছে বায়ুমণ্ডলে। এদেরকে বলা হয় না এই কারণেই, কারণ এরা হচ্ছে মেধা মার্কা, মানে এরা ঠিক নায়িকা কাবু করতে পারে না। নায়িকাকে ঠিক শাহরুখ খানের যে বোস সেরকম করে কাবু করতে পারে না। ওরা যেমন কাবু করে ফেলছে, যেমন CO2, N2O, তারপর হচ্ছে যে CH4, ওরা এমনিতেই কাবু করে ফেলছে এইভাবে দিই। কিন্তু এরা হচ্ছে মেধা মার্কা। মেধা মার্কা মানে কি, O2, N2 এরা কাবু করতে পারছে না, মানে আয়ার রশ্মিকে এরা শোষণ করতে পারছে না, এরা আয়ার রশ্মিকে শোষণ করতে পারছে না, তাই জন্য এরা গ্রিন হাউস এফেক্টেও অংশগ্রহণ করছে না। তাহলে O2, N2 এরা আয়ার যে রশ্মি আছে সেটাকে নিতে পারছে না, তাই জন্য এরা গ্রিন হাউস এফেক্টে অংশগ্রহণ করছে না, তাই জন্য এদেরকে গ্রিন হাউস গ্যাস বলা হয় না। গ্রিন হাউস গ্যাস তাদেরই বলা হবে যারা গ্রিন হাউস এফেক্টে অংশগ্রহণ করবে। O2 এবং N2 তো আছে প্রচুর পরিমাণে বায়ুমণ্ডলে, কিন্তু এরা আয়ার রশ্মিকে শোষণ করতে পারে না, তাই জন্য এদেরকে গ্রিন হাউস গ্যাস বলা হয় না। তো এখন যেটা হবে সেটা হচ্ছে যে গ্রিন হাউস এফেক্টের উপযোগিতা, কি উপযোগিতা এর আছে। তো দেখো আমাদের বায়ুমণ্ডলের মধ্যে যদি গ্রিন হাউস গ্যাসগুলো না থাকতো, ঠিক আছে, যেমন CO2, CH4, N2O, আমরা তো তাকে নিয়ে খুব মস্করা করলাম, ভিলেন টিলেন যা তা বলে। তো এরা যদি না থাকতো তাহলে এই পুরোটা যে আয়ার রশ্মি পুরোটাই মহাশূন্যে ফিরে চলে যেত। যে আয়ার রশ্মি অল্প একটুখানি যা করেছে করেছে উত্তপ্ত, কিন্তু বাকি যে বেঁচে থাকার জন্য যে অনুকূল পরিবেশ তখনই তৈরি হয় যখন এই যে যে সমস্ত গ্রিন হাউস গ্যাসগুলো ছিল এরা যখন আয়ারকে শোষণ করে, তখনই যে অনুকূল পরিবেশ সেটা বজায় থাকে। ঠিক আছে, তো এরা যদি না থাকতো তখন পুরো অবলোহিত রশ্মিটা মহাশূন্যে ফিরে চলে যেত। এর ফলে পৃথিবীর যে টেম্পারেচার সেটা হয়ে যেত -30°C, মানে কত ঠান্ডা, -30। আমরা 1-2 হলেই কি হয় আমাদের। তো সেক্ষেত্রে -30, যদি এই গ্রিন হাউস গ্যাসগুলি না থাকতো তাহলে পুরো যে শক্তিটা, যে পুরো যে বিকিরিত রশ্মি আয়ারটা সেটা পুরোপুরি একদম মহাশূন্যে চলে যেত। তখন সেই ক্ষেত্রে কি হতো, পৃথিবীর টেম্পারেচারটা হয়ে যেত খুবই কম, যেটা হচ্ছে যে খুবই কম মানে খুবই কম, যেটা হচ্ছে -30°C। আর এত কম তাপমাত্রায় জীবকুল বেঁচে থাকতে পারতো না। আর এটাই হচ্ছে যে গ্রিন হাউস এফেক্টের উপযোগিতা। গ্রিন হাউস গ্যাস যদি না থাকে তাহলে গ্রিন হাউস এফেক্ট তো হবে না। তাই জন্য যদি এই গ্রিন হাউস গ্যাসগুলি আছে বলেই আমাদের পরিবেশে বেঁচে থাকার জন্য একটা অনুকূল টেম্পারেচার বজায় থাকছে। যদি না থাকতো তাহলেই হয়ে যেত এত, এবং আমরা হয়ে যেতাম খতম, টাটা।
বাই বাই। না না, এখনো বাই বাই হয় নাই, এখনো আছে অনেকটা। বেশ, তো এটা গেল গ্রিন হাউস এফেক্টের উপযোগিতা। এবারে এই গ্রিন হাউস এফেক্টের কিছু ক্ষতিকারক প্রভাব, গ্রিন হাউস এফেক্টের কিছু ক্ষতিকারক প্রভাব। তো গ্রিন হাউস এফেক্টের কিছু ক্ষতিকারক প্রভাব জানার আগে আমরা যে বিশ্ব উষ্ণায়ন, যেটা আমরা আজ প্রায় প্রত্যেকটা ক্লাসই 10 বার করে করছি, বিশ্ব উষ্ণায়ন, এই গ্রিন হাউস এফেক্ট, গ্রিন হাউস গ্যাসগুলির পরিমাণ ক্রমশ বেড়ে যাওয়ার ফলে, গ্রিন হাউস গ্যাসগুলির পরিমাণ ক্রমশ বেড়ে যাওয়ার ফলে পৃথিবীর টেম্পারেচারটাও কি হয়েছে, অতিরিক্ত হয়ে যাচ্ছে। যেটা দরকার সেটা তো আছেই, তার ফলে আরো অতিরিক্ত হয়ে যাচ্ছে, যেটা হচ্ছে খুবই খারাপ জিনিস। তো গ্রিন হাউস গ্যাসগুলির পরিমাণ বেড়ে যাওয়ার ফলে পৃথিবীর যে টেম্পারেচার বা উষ্ণতা, সেটা কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। গ্রিন হাউস গ্যাসগুলির পরিমাণ ক্রমশ বৃদ্ধির ফলে, গ্রিন হাউস গ্যাসগুলির পরিমাণ ক্রমশ বৃদ্ধির ফলে আবার নানান পরিবেশ দূষণ, বিশেষ করে পরিবেশ দূষণের জন্যই গ্রিন হাউস গ্যাসগুলির যে পরিমাণ সেটা বাড়ছে। ঠিক আছে, এই গ্রিন হাউস গ্যাসগুলির পরিমাণ যত বাড়ছে উষ্ণতা তত বেড়ে যাচ্ছে। আর এই ক্রমাগত উষ্ণতা বৃদ্ধির এই ঘটনা কি বলা হচ্ছে, বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং, বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং। এবারে এই বিশ্ব উষ্ণায়নের কিছু ক্ষতিকারক প্রভাব আছে, বিশ্ব উষ্ণায়নের কিছু ক্ষতিকারক প্রভাব, সেগুলো কি কি? বিশ্ব উষ্ণায়নের ক্ষতিকারক প্রভাবের মধ্যে প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে যে উষ্ণতা বৃদ্ধি। প্রথমেই আছে উষ্ণতা বৃদ্ধি। উষ্ণতা বৃদ্ধিতে প্রথম পয়েন্টই বলছে যে প্রত্যেক শতাব্দী অন্তর অন্তর পৃথিবীর টেম্পারেচার 2 থেকে 4 ডিগ্রি করে বাড়ছে। প্রত্যেক শতাব্দীতেই, শতাব্দী মানে 100 বছর অন্তর অন্তর। ঠিক আছে, শতাব্দী মানে, শতাব্দী মানে হচ্ছে যে, শতাব্দী মানে হচ্ছে কোনো শিরোহীন নয়। ঠিক আছে, শতাব্দী মানে 100 বছর অন্তর অন্তর। প্রতি শতাব্দী অন্তর অন্তর পৃথিবীর যে টেম্পারেচার সেটা ক্রমাগত বাড়ছে, 2 থেকে 4 ডিগ্রি করে বাড়ছে। এটা থেকে মাইনাস নয়, কিন্তু 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস করে বাড়ছে। এর ফলে অতিরিক্ত বৃদ্ধি পাচ্ছে একটা সময় দিয়ে, জীবকুল বেঁচে থাকতে পারছে না এত অতিরিক্ত টেম্পারেচারে। তাহলে গ্রিন হাউস প্রভাবের ফলে বা বিশ্ব উষ্ণায়নের ফলে প্রত্যেক শতাব্দীতে পৃথিবীর টেম্পারেচার 2 থেকে 4 ডিগ্রি করে বৃদ্ধি পাচ্ছে এবং নানান প্রাকৃতিক যে সমস্ত দুর্যোগ সেগুলো দেখা দিচ্ছে। আর 2 নাম্বার হচ্ছে যে জলতলের দৈর্ঘ্য বৃদ্ধি, জলতলের উচ্চতা বৃদ্ধি। জলতলের উচ্চতা বৃদ্ধি, জলতলের উচ্চতা বৃদ্ধি। তো দেখো গ্রিন হাউস প্রভাবের ফলে যে হিমবাহ আছে, ঠিক আছে, যে হিমবাহ আছে, এক সেকেন্ড, যে এই গ্রিন হাউস উষ্ণতা ক্রমশ বৃদ্ধির ফলে এই মেরু অঞ্চলের যে বরফের স্তর আছে সেগুলো ক্রমশ কমে যাচ্ছে, দিয়ে কিসে পরিণত হচ্ছে, সেগুলো জলে পরিণত হচ্ছে এবং জলতলটা সমুদ্রে বৃদ্ধি পাচ্ছে এবং আশেপাশে এলাকা তারপরে প্লাবিত হয়ে যাচ্ছে। এটা হচ্ছে জলতল বৃদ্ধি। তো গ্রিন হাউস এফেক্টের ফলে মানে ক্রমাগত উষ্ণতা বৃদ্ধির ফলে যে মেরু অঞ্চলে যে বরফের যে চাঙড় আছে, যেটা হচ্ছে হিমবাহ, সেগুলো গলে যাচ্ছে। দেখো হিমবাহ, এই দেখো বরফের স্তর, এর উপর যদি টেম্পারেচার বেশি পড়ে তাহলে এগুলো সব গলে কি হয়ে যাবে, দেখো জল হয়ে যাবে। আর জল বেশি হয়ে গেলে কি হয়ে যাবে, লেভেল বেড়ে যাবে সমুদ্রের। আর লেভেল যদি বেড়ে যায় সমুদ্রের, যখন আমাদের বর্ষাকাল হয় তখন দেখবে নদী বা পুকুর বা গঙ্গা উপচে উঠে, আশেপাশে জায়গাগুলোকে আমাদের প্লাবিত করে দেয়। ঠিক আছে, মানে বন্যায় ভরিয়ে দেয়। ঠিক সেরকম সমুদ্রের জলতলের উচ্চতা বৃদ্ধি পাবে এবং আশেপাশের এলাকাগুলো সব প্লাবিত বা বন্যা দেখা যাবে। এটা হচ্ছে 2 নাম্বার সমস্যা। 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে যে প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগে কি আছে, যে ক্রমাগত উষ্ণতা বৃদ্ধির ফলে টর্নেডো, সাইক্লোন, সুপার সাইক্লোন, এগুলো একটা বিধ্বংসী রূপ নেবে। ক্রমাগত উষ্ণতা বৃদ্ধির ফলে বিভিন্ন ঝড়, যেমন সাইক্লোন, সুপার সাইক্লোন, টর্নেডো, এগুলো একটা বিধ্বংসী বা বিশাল আকার একটা রূপ নেবে। এছাড়াও 4 নাম্বার পয়েন্টে আছে রোগের প্রকোপ। রোগের প্রকোপ, রোগের প্রকোপ। ঠিক আছে, তো রোগের প্রকোপে কি আছে, অতিরিক্ত যদি টেম্পারেচার বৃদ্ধি পায়, উষ্ণতা বৃদ্ধি পায়, তাহলে ম্যালেরিয়া, ডেঙ্গু, এই সমস্ত নানান, কলেরা বা নানান যেসব ম্যালেরিয়া, ডেঙ্গু, অন্যান্য যে সমস্ত রোগগুলো আছে সেগুলো ক্রমাগত বৃদ্ধি পেতে থাকবে এবং আমাদের জীবনকে হানি করে তুলবে। ঠিক আছে, এটা হচ্ছে যে বিশ্ব উষ্ণায়নের কিছু ক্ষতিকারক প্রভাব। 1 নাম্বার উষ্ণতা বৃদ্ধি, প্রত্যেক শতাব্দী অন্তর 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি পাবে। এর ফলে জীবকুল একটা অতিষ্ঠ হয়ে পড়বে বা বেঁচে থাকার একটা অনুকূল পরিবেশটা বিঘ্নিত হবে। 2 নাম্বার জলতলের বৃদ্ধি, অতিরিক্ত উষ্ণতা বৃদ্ধির ফলে মেরু অঞ্চলে বরফের স্তর
ভেঙে যাবে এবং সেটা জলতলের উচ্চতা বৃদ্ধি পাবে এবং আশেপাশে এলাকাগুলো প্লাবিত হয়ে পড়বে। উষ্ণতা বৃদ্ধির ফলে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যেমন সুপার সাইক্লোন, টর্নেডো এগুলো একটা বিধ্বংসী রূপ নেবে। আর বিভিন্ন রোগের প্রকোপ যেমন ম্যালেরিয়া, ডেঙ্গু এই সমস্ত রোগ ক্রমশ একটা বিধ্বংসী আকার ধারণ করবে। এগুলো সব হচ্ছে উষ্ণতা বৃদ্ধির ফলে। তো এবার একটা ইম্পর্টেন্ট যে কোশ্চেন আসে যে গ্লোবাল ওয়ার্মিং ফসলে কি ক্ষতি করে, ফসল উৎপাদনে কি ক্ষতি করে, এটা হচ্ছে যে কোশ্চেনটা। গ্লোবাল ওয়ার্মিং ফসল উৎপাদনে কি ক্ষতি করে। দেখো গ্লোবাল ওয়ার্মিং এর ফলে আমি বললাম যে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। তো মেরু অঞ্চলের যে বরফের যে স্তর সেটা উষ্ণতা বৃদ্ধির ফলে কি হবে, উষ্ণতা বৃদ্ধির ফলে কি হবে, সেটা সমস্ত কিছু কিসে পরিণত হয়ে যাবে, জলে পরিণত হয়ে যাবে। সমস্ত কিছু হিমবাহ বা বরফের স্তর কিসে পরিণত হয়ে যাবে, হিমবাহটা কিসে পরিণত হয়ে যাবে, জলে পরিণত হয়ে যাবে। এবার আশেপাশে যে সমুদ্রের জলতলের যে লেভেল সেটা কি হয়ে যাবে, সমুদ্রের জলতলের লেভেলটা বৃদ্ধি পাবে এবং চারপাশ কি হয়ে যাবে, প্লাবিত হয়ে যাবে। এবার এই সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলে যে সমস্ত আশেপাশে যে সমস্ত কৃষি জমি আছে, ঠিক আছে, সেই সমস্ত তো হিমবাহ বলে কিসে পরিণত হলো, জলে। জল যদি বাড়ে সমুদ্রের যে জলের যে হাইট বা লেভেল সেটাও বেড়ে যাবে। এবার এতটাই বেড়ে যাবে যে আশেপাশের এলাকাগুলো সব প্লাবিত হয়ে যাবে। এবার এই সমুদ্রের লবণাক্ত জল যখন কৃষি জমিতে প্রবেশ করবে, সাধারণত কৃষি জমির মধ্যে যখন কোনো লবণাক্ত জিনিস প্রবেশ করে তখন ফসলের যে বৃদ্ধি সেটা ব্যাহত হয় বা ফসল উৎপাদনে ক্ষতি হয়, ঠিক আছে। তাহলে এই লবণাক্ত জল যখন কৃষি জমিতে প্রবেশ করবে তখন কৃষিজ ফসল ঠিকঠাক হবে না বা ফসল উৎপাদনে ব্যাঘাত ঘটবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে যে গ্লোবাল ওয়ার্মিং এর ফলে ফসল উৎপাদনে কি ক্ষতি, ঠিক আছে। হিমবাহ, গ্লোবাল ওয়ার্মিং এর ফলে মেরু অঞ্চলে যে বরফের স্তর সেটা উষ্ণতা বৃদ্ধির ফলে আস্তে আস্তে গলে গিয়ে জলে পরিণত হবে। আর জলে পরিণত হওয়ার ফলে সমুদ্রের যে রাশি বা জলস্তর সেটা বৃদ্ধি পাবে, উচ্চতা বৃদ্ধি পাওয়ার ফলে চারপাশের এলাকা কি হয়ে যাবে, প্লাবিত হয়ে যাবে। আশেপাশে যে সমস্ত কৃষি জমি আছে সেখানে সমুদ্রে লবণাক্ত জল প্রবেশ করার ফলে কি হবে, কৃষি জমি লবণাক্ত জলের প্রভাবে ফসল উৎপাদনে ব্যাহত হবে। কারণ কৃষি জমির মধ্যে যখন লবণাক্ত কোনো কিছু প্রবেশ হয় তখন যে ফসলের উৎপাদন সেগুলো সব ব্যাহত ঘটে বা ঠিকঠাক হয় না, মারা যায় ফসল, ঠিক আছে। তাহলে গ্লোবাল ওয়ার্মিং কমানোর যে মেন উপায়, সেই মেন উপায়ের মধ্যে প্রথমেই যেটা আসবে সেটা হচ্ছে যে জীবাশ্ম জ্বালানি। তো জীবাশ্ম জ্বালানি মানে কয়লা, পেট্রোল, ডিজেল, এগুলোর পরিমাণ যত বাড়বে তত পৃথিবীর টেম্পারেচারও বাড়বে, ঠিক আছে। তাহলে এগুলোর পরিমাণ কমাতে হবে এবং যে সমস্ত পুনর্বিকিরণযোগ্য শক্তি মানে সৌরশক্তি, বায়ুশক্তি, এদের পরিমাণটা ক্রমশ বাড়াতে হবে, কারণ এরা পরিবেশ অত্যন্ত দূষিত করে না, ঠিক আছে। তাহলে 1 নম্বর পয়েন্ট আছে জীবাশ্ম জ্বালানি ব্যবহার কমানো এবং পুনর্বিকিরণযোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধি করা। 2 নম্বর পয়েন্টে এটা আসছে যে বনসৃজন, অতিরিক্ত পরিমাণে গাছ লাগানো এবং যে সমস্ত গাছ বনটা ক্ষয়ে গেছে, যে সমস্ত আশেপাশে অরণ্য ক্ষয়িষ্ণু হয়ে গেছে বা ক্ষয়ে গেছে তাদেরকে পুনরায় জীবিত করা, ঠিক আছে। বনসৃজন গাছের পরিমাণটা বৃদ্ধি করা বা গাছের পরিমাণ বৃদ্ধি করা বা গাছটা কি করা, লাগানো এবং যে সমস্ত বন ক্ষয়ে গেছে তাদেরকে পুনরায় জীবিত করা। এর ফলে গ্লোবাল ওয়ার্মিং কমানো যেতে পারে। আর 3 নাম্বার হচ্ছে যে সিএফসির ব্যবহার কমানো, সিএফসির ব্যবহার সাধারণত রেফ্রিজারেটর, তারপরে এসি, শীততাপ নিয়ন্ত্রণ, এসব থেকে পাওয়া যায় সিএফসি, ক্লোরোফ্লুরোকার্বন। এর ব্যবহারটা কমাতে হবে, ঠিক আছে। এর ব্যবহার যত বাড়ানো হবে তত গ্লোবাল ওয়ার্মিংও তত বেশি বাড়বে। তাহলে 1 নাম্বার জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে হবে, দিয়ে পুনর্বিকিরণযোগ্য মানে সৌরশক্তি, বায়ুশক্তি এই সমস্ত ব্যবহার বাড়াতে হবে। মানে সাধারণত সাইকেল বেশি ব্যবহার করতে হবে, যেমন হাতে টানা বিভিন্ন রিক্সা সেগুলো ব্যবহার করতে হবে, যেগুলো কোনোদিনই সম্ভব নয়, এগুলো একটা আশ্চর্য ব্যাপার। মোটরসাইকেল ব্যবহার করা যাবে না, সাধারণত টোটো এই সমস্ত জিনিস, টোটোটা তো কোনো সেরকম ক্ষতি করে না অতটা, সাধারণত মোটরসাইকেল, গাড়ি এই সমস্ত জিনিস ব্যবহার করা যাবে না। তাহলে সাধারণত সাইকেল,
তারপরে হাতে টানা রিস্কা, সেই সমস্ত জিনিসগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে। ঠিক, গরুর গাড়িতে আমাদের আবার আসতে হবে। তাহলে জীবাশ্ম জ্বালানি ব্যবহার কমাতে হবে এবং সৌরশক্তি বায়ুশক্তি এই সমস্ত জ্বালানি ব্যবহার ক্রমশ বেশি করে করতে হবে, মানে পুনর্বিকিরণযোগ্য। বন সৃজন করতে হবে, বেশি করে গাছ লাগাতে হবে। আর সিএফসি ব্যবহার ক্রমশ কি করতে হবে, কমানো দরকার, যেগুলো রেফ্রিজারেটর বা শীততাপ নিয়ন্ত্রণ মানে এসি থেকে পাওয়া যায়। ঠিক আছে, তাহলে এই 3টে পয়েন্ট হচ্ছে যে গ্লোবাল ওয়ার্মিং কমানোর উপায়। এবারে আছে জ্বালানির তাপন মূল্য। জ্বালানি সাধারণত ক ধরনের? আমাদের জ্বালানি সাধারণত হচ্ছে 3 ধরনের। একটা হচ্ছে যে 1 নাম্বার হচ্ছে কঠিন জ্বালানি, একটা হচ্ছে যে তরল জ্বালানি, আর একটা হচ্ছে যে গ্যাসীয় জ্বালানি। তো কঠিন জ্বালানির মধ্যে কারা কারা আছে? কঠিন জ্বালানির মধ্যে আছে কাঠ, কয়লা, এগুলো সব হচ্ছে কঠিন জ্বালানি। তরল জ্বালানির মধ্যে আছে পেট্রোল, তারপর হচ্ছে ডিজেল। ঠিক আছে, গ্যাসীয় জ্বালানির মধ্যে আছে প্রাকৃতিক গ্যাস, সিএনজি, এইগুলো। ঠিক আছে, এগুলো হচ্ছে সব তিন ধরনের জ্বালানি, কঠিন, তরল আর হচ্ছে গ্যাসীয়। কঠিনের মধ্যে কাঠ, কয়লা, তরলের মধ্যে পেট্রোল, ডিজেল, আর গ্যাসীয় হচ্ছে প্রাকৃতিক গ্যাস এবং সিএনজি। এবার তোমরা বলবে স্যার এগুলো জেনে কি হবে? এগুলো তো আমরা আগেই জেনেছি, তো এগুলো জানতে হবে না। তো এখন যেটা হচ্ছে জ্বালানির তাপন মূল্য। জ্বালানির তাপন মূল্য কাকে বলে? জ্বালানির তাপন মূল্য, এটা আমাদের এখন টপিক। ঠিক আছে, তার জন্য একবার জ্বালানি কথা বলে দিলাম, কি কি জ্বালানি আছে, কঠিন, তরল, গ্যাসীয়। তো জ্বালানির তাপন মূল্য কাকে বলে? দেখো, সাধারণত 1 কেজি ভরের কোনো কঠিন বা তরল জ্বালানি, 1 কেজি ভরের কোনো কঠিন বা তরল জ্বালানি অথবা 1 মিটার কিউব মানে ঘনমিটার আয়তন বিশিষ্ট আয়তনের কোনো গ্যাসীয় জ্বালানি, কোনো কি জ্বালানি? কোনো গ্যাসীয় জ্বালানি দহনে যে পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হয় তাকে বলা হচ্ছে জ্বালানির তাপন মূল্য। সাধারণত 1 কেজি, সাধারণত কঠিন বা তরল যে জ্বালানি সেটাকে তুলনা করা হচ্ছে, মানে তার ভরকে তুলনা করা হচ্ছে কেজির সঙ্গে, আর গ্যাসীয়কে তুলনা করা হচ্ছে তার ভরকে মিটারের সঙ্গে। ঠিক আছে, মিটার কিউব, ঘনমিটারের সঙ্গে। তাহলে সাধারণত 1 কেজি ভরের কোনো কঠিন বা তরল জ্বালানি এবং 1 ঘনমিটার আয়তনের কোনো গ্যাসীয় জ্বালানি যখন দহন করানো হয় মানে পোড়ানো হয়, তখন যে পরিমাণ শক্তি পাওয়া যায় তাকেই বলা হচ্ছে যে জ্বালানি তাপন মূল্য। এর এসআই একক আছে একটা, যেটা হচ্ছে যে জুল পার কেজি, আর সিজিএস একক হচ্ছে যে ক্যালোরি পার গ্রাম। ঠিক আছে, ক্যালোরি পার গ্রাম। তাহলে 1 কেজি ভরের কোনো কঠিন বা তরল জ্বালানি অথবা 1 ঘনমিটার আয়তনের কোনো গ্যাসীয় জ্বালানি দহনের ফলে যে পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হয় তাকেই বলা হচ্ছে জ্বালানির তাপন মূল্য। এর দুটো একক, একটা এসআই পদ্ধতিতে হচ্ছে জুল পার কেজি আর সিজিএস পদ্ধতিতে ক্যালোরি পার গ্রাম। সাধারণত এটা আসে যে শর্ট কোশ্চেন, কয়লা ও ডিজেলের মধ্যে কার তাপন মূল্য বেশি? সবাই তোমরা জানো কোনটাতে বেশি তাপ শক্তি উৎপন্ন হয়, অবশ্যই ডিজেলে হয়। তাহলে ডিজেলের তাপন মূল্য বেশি। ঠিক আছে, ডিজেলের তাপন মূল্য বেশি। তো পরবর্তী যে টপিক সেটা হচ্ছে স্থিতিশীল উন্নয়ন। আমরা এমন সব মানুষ যে আমরা সবসময় আমাদের কথা ভাবি, আমরা সবসময় আমাদের নিজেদের কথা ভাবি, পরবর্তী মানুষ কি করবে, মরবে, বাঁচবে সেসব দেখে আমাদের কোনো পাত্তা নেই। ঠিক আছে, আমি আগে ভালো থাকি তাহলেই হবে। পাশের মানুষটা মরছে না বাঁচছে না, সে মরবে কি করবে, তাদের অসুবিধা হবে কি হবে না, সেই সব নিয়ে আমরা ভাবতে পারবো না, সেসব নিয়ে আমরা ভাববো না। আমরা শুধু আমার ভালোটা আমি শুধু বুঝি, আশেপাশের লোক মরুক গা, আমার কোনো যায় আসে না। তো এখন আমি এটা কেন বলছি, এটা বলার একটা কারণ আছে, কারণ এটার সঙ্গেই আমাদের পরবর্তী যে টপিক সেটা শুরু হবে, যেটা হচ্ছে যে স্থিতিশীল উন্নয়ন। আর এই টপিকটা হচ্ছে যে আমাদের পরবর্তী ক্লাসের টপিক। তো আজকে পার্ট 1 এর যে ক্লাস সেটা
এখানেই হচ্ছে যে সমাপ্ত, মানে জ্বালানির তাপন মূল্য পর্যন্ত আজকে ক্লাসটা সীমিত। পরবর্তী ক্লাসটা হবে আমাদের স্থিতিশীল, সরি এখানে লেখা নাই আর। তো পরবর্তী ক্লাসটা হচ্ছে আমাদের স্থিতিশীল উন্নয়ন। এর পরবর্তী টপিক থেকে আমাদের পার্ট 2 ক্লাসটা শুরু হবে। তো পার্ট 1 এর ভিডিওটা তোমরা খুব ভালো করে দেখবে, যদি কোনো ডাউট থাকে অবশ্যই জিজ্ঞেস করবে। আর আশা করছি তোমাদের কোনো ডাউট থাকবে না, এমনভাবেই তোমাদের সামনে তুলে ধরা হলো, জিনিসটা সমস্ত ক্লিয়ার করে দেওয়া হলো। আর আমরা খুব তাড়াতাড়ি পার্ট 2টা নিয়ে চলে আসবো। তো তোমরা এটা পড়তে থাকো ভালো করে, এবং ভিডিওটা যদি ভালো থাকে অবশ্যই লাইক কমেন্ট তো করবেই, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। তোমাদের আশেপাশের সমস্ত সার্কেলে শেয়ার করবে, তারাও যাতে উপকৃত হয় এটা দেখবে। তোমরা যেন স্থিতিশীল উন্নয়নের মতো হও না যে আমি শুধু ভালো থাকি তাহলেই হবে, সেটা খবরদার করবে না। সবারই একটা হেল্পে থাকবে, ঠিক আছে? তো চলো, টাটা, দেখা হচ্ছে পরের কোনো পার্টে। টাটা।